তো ওপর কানে যেখানে যত ফুটো আছে তোর সব ফুটোই আমি ওরে সোনা দিয়ে ভরিয়ে দেব রে, সোনা দিয়ে ভরে দেব রে, তোরে সোনার অভাবে কখনো রবে, সোনা দিয়ে ভরে দেব রে, সোনার অভাব কখনো রবে না। আগো কাঁচা কথা বলতে হবে, কবির রস হলো এর নাম রস। যদি কইতে জানিস রস, আর না হলে কেউ তোর কথাই হবে না। বস এবার শেষে স্বামীকে নাম জানে তৈলাঙ্গ বলো। নাম জানে তৈলাঙ্গ স্বামী ওরে ধন, ওদের না যেই আমার কাছে মন দিয়ে শোন। তৈলাঙ্গ স্বামী বাবা যার নামে ছিল, ও গই আমার প্রাণী ধনে তুমি শুনিয়ে চলো। একদিন কি করিয়েছে জানাই সে ঘটনা, ইংরেজের আমল বাবা মিথ্যা তো বলবো না। এই ইংরেজদের আমলে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াই বুঝলেন, প্যান্ট জামা কিছুই পড়ে না। জগন্নাথ দা আসতে একদিন ইংরেজ ধরেছে, এই তুমি জামা পরো না কেন, ধরে নিয়ে চলে গেছি। বলছে আমিও যা খাই তুমিও তাই খাও, তাহলে আমি প্যান্ট জামা পরে আছি তুমি প্যান্ট জামা পরো না কেন? বলছে আপনি যা খান আমি তা খাই। বলছে আমি যা খাই তুমি তা খাও না, তুমি কি খাও? এ খুব চিন্তায় পড়ে গেছে, এমন একটা জিনিস খেতে হবে, যদি গরু খায় ইংরেজরা খ্রিস্টান খাবে, যদি শুয়ার খায় ইংরেজরা খ্রিস্টান খাবে। সেদিন আদালতে দাঁড়িয়ে নিজে পায়খানা করি খালি মুখে করেছে, বলছে খাবে? বলছে তোকে আর কোনো দিন প্যান্ট পরতে হবে না, তোকে আর কোনোদিন প্যান্ট পরতে হবে না, ল্যাংটা হয়ে বাবা ঘুরে বেড়াবে, তোকে আজ কোনোদিন প্যান্ট পরতে হবে না, ল্যাংটা হয়ে তো ঘুরে বেড়াগা। এটা তো রসিকতা করলাম, এটা কোনো কথাই না। যেটা আসল কথা ধরে নিয়ে গেল যে ইংরেজটা 9টা মেয়েকে এনে উলঙ্গ করে দাঁড় করিয়ে দিল তৈলঙ্গ স্বামীর কাছে। তৈলঙ্গ স্বামীকে বলল তুমি এক কাজ করো, এই 9 জন মেয়েকে রমণ করিবে, 9 জন মেয়েকে রমণ করিবে, তুমি কেমন পুরুষ তা চেনা যাবে। 9 জন মেয়েকে রমণ করিবে, কেমন পুরুষ তা চেনা যাবে। বললে হবে, কোনো চিন্তা নাই, কিন্তু তার আগে আমার কিছু জিনিস লাগবে। বলে কি লাগবে? বললে একটা কড়াই আনুন, সেই কড়াইয়ে 40 কেজি দুধ দেন, দিয়ে উনানের ওপরে বসিয়ে দেন, তলায় জাল ভরিয়ে দেন, দেওয়ার পরে যখন টকবক করে ফুটবে সেই দুধ আমি খাবো, তারপরে এই 9 জন মেয়ের কাছে আমি। এবারে একখানা বড় কড়াই দুধ ভরা গেল, উনানের উপরেতে কড়াইটা বসাইল, তলায় জাল ভরিয়ে দিল, করো বিবেচনা। ও গই আমার মাটি ধনে শুনিয়া চলো না, যখন টকবক করে ফোটে দুধ, কি করেছে তৈলঙ্গ স্বামী আমার হয়, লিঙ্গটাকে বের করে দুধেতে ডোবালো, ওদের 40 কেজি দুধ সেদিন লিঙ্গে টেনে নিলাম। তুমি বললো না জানো এসে যে তাহলে আজ তোমার লিঙ্গটা চুপিয়ে দেখবো, যদি আমার লিঙ্গ চুপাইতে হয়, আমি আমার কথা বলিনি, আমি বলেছি তৈলাঙ্গ স্বামীর কথা। সেদিন যদি আমাকে তুমি পরীক্ষা করতে আসো, প্রথম পালায় বলছিল না একটা কি কথা, যে ওকে একবার দেখবো, ও চুল ছিঁড়ে ফেলতে বলুন ছেলে হয় নাকি, আমি চুল ছিঁড়ে ফেললে ছেলে হবে তুই আয়।
সীতা দেবী অগ্নি পরীক্ষা দিয়েছিল, আমি আগুন জ্বালবো তুই তোকে ভয় করবো। যদি তুই না পুরিস তাহলে আমার চুলেও ছেলে হবে, আমার চুলেও ছেলে হবে। বেশি বুঝি রুগী আমার কাছে করো না, আমার চুলেও ছেলে হবে। সীতা দেবী অগ্নি পরীক্ষা দিয়েছিল, বেহুলা অগ্নি পরীক্ষা দিয়েছিল। তুই আয় এইখানে আগুন জ্বালাবো, জ্বালিয়ে তোকে ভরবো, দেখ বেগুন পোড়া হয়ে যাবি রে, বেগুন পোড়া হয়ে যাবি রে। আর তুই যদি না পুরিস, আমি কথা দিলাম, তুই যদি না পুরিস আগুনে তাহলে আমার চুলেও ছেলে হবে, আমার চুলেও ছেলে হবে। ওগো আমার কথা জেনে যা, আমার চুলেও ছেলে হবে। লিঙ্গটাকে ডুবিয়ে সেদিন 40 কেজি দুধ লিঙ্গ দিয়ে টেনে নিয়েছিল। নারীগুলো আছাড় খেয়ে তৈলঙ্গ স্বামীর পায়ে পড়েছে। যে লিঙ্গে 40 কেজি দুধ টেনে খেতে পারে, সেই লিঙ্গ যদি আমাদের জনিদারে দেয় তাহলে না জানি আমাদের শরীরের কি টেনে খাবে। তুমি মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যাও। ওগো বেশি কথা দেখো আরে আমি বলবো না, মন দিয়ে শুনে যাও, বেশি কথা আর আমি বলবো না। আর একটা দুটো কথা বলে আমি গান ছেড়ে দেবো, কোনো চিন্তা নাই। আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমার টাইম বাবা লচ্চর হবে না। বেশি কথায় আমি বলবো না, টাইম বাবা লজ্জার হবে না, হবে না। শোনো, এই যে শিবলিঙ্গ শিবলিঙ্গ করছো, শিবলিঙ্গে জল ঢালা, শিবের মাথায় জল ঢালা। এই শিবের মাথা দেখেছিস কোনোদিন? শিবের মাথা দেখেছি? এই যে খানিক পরে কেটে পাঠিয়ে দিয়েছি পুরুষের মাল, পুরুষের কাটা মালের দাম দেয়। তোদের মতো মেয়েরা শিবরাত্রি বাবা। আমি একদিন কলেশ্বর চলে গেলাম, বুঝলেন, হঠাৎ মেয়ার কি পাহাড় ভোলে বাবা পার করে গা, শিবের মাথায় জল ঢালে গা, বোম বোম ভোলে বোম, আরো কত কি বলছে, ওগুলো সমাজে বলা যায়। বলছে রাস্তায় রাস্তায় বাজি, বাবার কত সাজি। আমার 1-2টো শাড়ি লয়, আমার 59টা শাড়ি। বলছে রাস্তায় রাস্তায় বাম্পার, বাবার কত টেম্পার। দিনে তো ভালো জিনিস বটে, খানিক দেখতে হয়। শিবের মাথায় জল ঢালতে গিয়েছে, ঘরের ভেতরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এক জায়গায় জল ঢালছে। ওটা বাবা শিবের মাথা, মাথা বটে, তবে 1 নম্বর 2 নম্বর লয়, ওটা 26 নম্বর মাথা। মাথা কটা? হ্যাঁ, তোর 1টা মাথা, আমার যে 22টা মাথা। হাতে 10, পাইয়ে 10, 20, 21, আর একটা আছে তো বলো। ওটা ঝগড়া লাগলে বলা হয় রে, ঝগড়া লাগলে বলা হয় রে, লোক সমাজে সেটা বলা যাবে। ঝগড়া লাগলে বলা হয় রে, লোক সমাজে বলা যাবে না। এই 22টার বাইরে আমার আরো 2টো মাথা আছে। কথা বললেন দেখি, চোখের মাথা, মানে চোখের মাথা খেয়েছ? আজকালকার যুগে যত লোক দেখবেন সব চোখের মাথা খাও। আমি একদিন, আমি চাষার ছেলে তো, সদ্গর চাষার ছেলে আমি। আমার বাবার যাক 2-4 বিঘে আছে, কোনো রকম চাষবাস নিজেকেও অনেক করতে হয়। আমি জমিতে হাল বাজি, একজনা চলে গেল, বলছে কবাল ভাই কি করছো? তোর চোখে পোকা হয়েছে। দেখবাই না, আমি নাঙ্গল বইছি। একদিন আমার বেটা স্কুল যাচ্ছে, আমার বেটা আমার থেকে বেশি বেঁচে। আমার বেটা স্কুল যাচ্ছে, ওর একটা দাদু জিজ্ঞাসা গেছে, আমার ছেলের নাম শুভ। বলছি শুভ কোথা যাবা? বলছি তোর বাবার বিয়ে বর চাইতে যাবো।
দেখতে পাই না কান্দে ব্যাগ লাগা আছে, ড্রেস পরে আছে, স্কুল যাব। তাহলে আজকালকার দিনে ওই দুটাও একটা মাত্রা বাবা। ওরে খানিক পাড়া কাটা মাল পাঠিয়ে দিয়েছি, তাই তোদের মতো মেয়ে গোলা ওরে ধুয়ে খেয়ে বেঁচে গেল রে, ধুয়ে খেয়ে বেঁচে গেল রে। যদি গোটা শিব আসতো কি করি, ধুয়ে খেয়ে বেঁচে গেল রে। একটা কথা জেনে রাখুন, ছাগলকে পাত, গরুকে ভাত, ঘোড়াকে হাত, আর মেয়াকে সকালে আগলা তার দুপুরে আগলা। না দিতে পারলে বউ থাকবে না, না দিতে পারলে বউ থাকবে না। ছাগলকে পাতা যত দেবেন তত তাড়াতাড়ি বড় হবে। 500 টাকায় ছাগলের পাতা কিনে খাসি করার পরে 3 মাস পুষে পাতা দেন, 5000 টাকায় বিক্রি হবে। গরুকে ভাত দেন, গরু মোটা হবে, আর মোটা হলে গরুর দাম বেশি হবে। ঘোড়াকে হাত দেন, ঘোড়া চকচকে থাকবে। আর এই তোদের মতো মাইয়াকে মুখে খুব মজা লাগছে ভাই। আমি বলছি ওকে, আপনাদের খুব দাঁত মেলতে মজা লাগছে। ওর যা হচ্ছে সে ও বুঝছে। পরের পাছায় বাঁশ যায় পাবে পাবে গুনে, আর পরের বেটার বিয়া হয় বসে বসে শোনে। ক টাকা খরচা হইল যে বিয়া দেয় সেই জানে। বলে হরি হাত হবে। এই যে বসমতী মা, সকালবেলায় উঠে বসমতী মায়ের বুকে পা দিতে হবে, আর সন্ধ্যাবেলায় রাতের বেলায় শুতে যাবার আগে আবার এর বুকে লাথি মেরে তবে বাবা উঠতে পারে। এই তো বাবা নারী পুরুষের গান। এদের ঝগড়া খুব মধুর ঝগড়া। আমি প্রথমেই এসে বললাম লোকের লোক গেল মাছ ধরতে। এদের ঝগড়ার বাবা কোনো মীমাংসা নাই, কোনো শেষ নাই। যাক, আমি এই পর্যন্ত বলে ওর যা জিজ্ঞাসা করেছিল আশা করি উত্তর হয়েছে। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় কিছু মনে করবেন না, আমার লেখাজোখা নাই। যদি ভুল ত্রুটি হয় তুমি এসে বললো, আমি গোল করার আগেও তোমার প্রশ্নের উত্তর করবো, তারপরে বলবো। যদি ভুলে যাই, ওর যা জিজ্ঞাসা করা ছিল আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র গান ভাণ্ড হতে দিলাম। আমি গানে গানে কিছু আলোচনা করে গেলাম। এবার উনি আসুন, উনি এসে আপনাদের আসরে, আপনাদের এত সুন্দর সমাজ, সত্যিই ধন্যবাদ। আজকে দেখে আমার বুকটা ভরে গেল। আপনাদের যে কবি গানের প্রতি এত ভালোবাসা। তবে সবার কাছে যাবার আগে আর একটা অনুরোধ আমি করে যাব। এর থেকেও বড় বড় শিল্পী আসবে আপনাদের গ্রামে, এর থেকেও বড় বড় অনুষ্ঠান কমিটির দাদা ভাইরা আপনাদের উপহার দেবেন। শুধু আপনারা যদি একবার সাহায্যের হাতটুকু এনাদের প্রতি বাড়িয়ে দেন, তাহলে এনাদের এই অনুষ্ঠান আরো বড় বৃহত্তর করতে উৎসাহ পাবে। আপনারা সকলে গ্রামবাসী সহযোগিতা করুন। সনাতন হিন্দু ধর্ম বাঁচান। সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্যকে ধরে রাখার জন্য হরিবাসর করুন, কীর্তন করুন, কবি গান দেন, বাউল গান দেন। আমাদের সনাতন ধর্মকে টিকিয়ে রাখার জন্য শাশ্বত সনাতন, এর থেকে পুরনো কোনো ধর্ম নাই। এই ধর্মে আমরা জন্মগ্রহণ করছি, এটা আমাদের পরম পাওয়া। সেদিন ফোনে দেখছিলাম একজন মুসলমান হুজুর বলছেন যে আমি জীবনে কোনোদিন হিন্দু ধর্মের দুর্নাম করব না যতদিন বেঁচে থাকব। কেন? একটা মুসলমানকে মুসলমান হইতে গেলে জন্মের পরে বাবা খতনা দিতে হয়, তারপরে মুসলমান হয়। কিন্তু একটা হিন্দু জন্মাবার সময় থেকে একটা 100% পিওর হিন্দু হয়ে জন্মগ্রহণ। আমরা সেই ধর্মের মানুষ, আমরা সেই ধর্মের লোক। আমি কথায় কথায় কিছু কথা ওকে বলে গেলাম। বোনটি গো, তোমাকেও জোরহাত করে বলি, যদি আমার কোনো কথাই তোমার মনে কোনো আঘাত হয়ে থাকে আমাকে ক্ষমা করো।
আমি যা বললাম আমার গানের স্বার্থে বললাম, আমি তোমাকে ব্যক্তিগত কোনো কথা বলি নাই। তবে একটা কথা না বললেও, এই মেয়ে ছেলে জাতের আর একটা কথা খিটকাল না করে আমি বাড়ি, এদের মতো সবাই বলে না যে মায়ের মতো মায়া নাই, এদের মতো নির্মায়া জাত এই জগতে না। বলুন, কোন মা পারে তার নিজের ছেলেকে জলে ডুবিয়ে মারতে? এই নারীরা পারে। বলুন, কোন মা পারে তার ছেলেকে ধরতে? দুর্গা ধরেছে কার্তিককে। বলুন, কোন মেয়ে পারে তার বাবার কাছে যেতে? সন্ধ্যা গিয়েছিল ব্রহ্মার কাছে। নারী, তোমার মধ্যে এত কামের যাতনা যে তুমি বাবা ছেলে কাউকে বাদ দাও না, এ তোমার কেমন গুণ আমি বুঝতে পারি। যাকে এই পর্যন্ত বলে আমার টাইম শেষ। আমি একটা ছোট্ট গান দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যদি আবার কোনোদিন আসার সৌভাগ্য হয়, সেদিন আমি আবার আপনাদের কাছে সে গান শোনাবো। আর যাওয়ার বেলায় আপনাদের কাছ থেকে একটা আশীর্বাদ আমি চেয়ে নেব। পশ্চিম বাংলায় যত কবি আছে সবাই মহান কবি, একমাত্র আমি এক অধম বাবা এখনো কবি হইতে পারি। কেন আসি? আপনাদের মতো ভক্তের চরণ ধুলি মাথায় পাবো বলে গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেড়ায়। আপনারা আশীর্বাদ করবেন আমার জীবনের শেষ লগ্ন পর্যন্ত, অন্তিম মুহূর্ত পর্যন্ত যেন আপনাদের মতো ভক্তের চরণ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। আর জীবনে যেন কোনোদিন বাহা অহংকারটা না আসে, এই কথা বলি আবার আপনাদের 10 চরণে প্রণাম প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি এবছরের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গানে আবার উনি আসবেন, তারপরে আমি এসে গোল গান করবো। যাবার বেলায় বলি, আহা হা আমার গানের মাঝে রেখে গেলাম প্রেম প্রীতি ভালোবাসা। আমার গানের মাঝেতে রেখে গেলাম আমার প্রেম প্রীতি ভালোবাসা। আমার গানের মাঝেতে রেখে গেলাম আমার পেতে ভালোবাসা। জানি না আমার হবে কি না, আর জানি না গো আমার হবে কি না, আর জানি না আমার হবে কি না। এ গান গাইতে আসায় আমার গানের মাঝেতে রেখে গেলাম আমার প্রেম প্রীতি ভালোবাসায়। আমার গানের মাঝেতে রেখে গেলাম আমার প্রেম প্রীতি ভালোবাসা। আমাকে এই গ্রামের কেউ চিনতেন না, হয়তো কেউ কোনোদিন মোবাইলে দেখেছে, এর বেশি নয়। কিন্তু আজকের পরে যদি কোনোদিন শোনেন, কোথাও যদি নাম হয় যে সুকান্ত মণ্ডল নামের একটা কবিয়াল আছে, আপনাদের মনে কি হবে বলেন দেখি? আমাদের গ্রামে এসেছে ছেলে। আপনাদের এত ভক্তের মনে, একদিন আমি রাজাপুর মহলাতে গান করছি, আজ থেকে কিছু না হলেও 10-11 বছর আগের কথা। এক ভদ্রলোক আমায় জিজ্ঞাসা করছেন, বাবা একটা কথা জিজ্ঞাসা করবো? বললাম বলুন।
বলছে তুমি লেখাপড়া কত দূর করেছো? বললাম লেখাপড়া বেশি জানি না আমি। তাও কত দূর করেছো? বললাম বিএ পাস করেছি মা। আমাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি বিএ পাস করে কবি গান শিখলে কেন? তুমি তো মাস্টারি চাকরি করতে পারতে। বললাম মাস্টারি চাকরি আমি করতে পারতাম, কেন করিনি জানো? প্রথম কথা, মাস্টারি চাকরি করতে গেলে যে পয়সাটা লাগবে সেটা আমার বাবার না। আর দ্বিতীয় নম্বর কথা, আমি যদি মাস্টার হতাম, আমি যে এলাকায় মাস্টারি করব 4-5খানা গ্রামের লোক আমাকে চিনবে বলে। আজ আপনাদের আশীর্বাদে আমার একটা ইউটিউবের ভিডিও, দাস ভিডিও করেছে অম্বিকা দিদি ভাইয়ের সাথে। সেই ভিডিওতে 2,06,000 ভিউজ আছে। বলুন, আমি যদি মাস্টার হতাম, আমার মুখের কথা ওই 2,06,000 মানুষ কি বসে বসে শুনতো? তাই তো বলি, পরিচয় আমার গান গেয়ে স্থানে পায় শ্রোতা কোমল হৃদয়। আর পরিচয় হয় এ গান গেয়ে ঠাই পেলাম সুদান কমল হৃদয়ে। স্মৃতি পটে আমায় রেখো গো জড়া, স্মৃতি পটে আমায় রেখো গো জড়ায়ে। স্মৃতি পটে আমায় রেখো গো জড়ায়। আরে হবে কি না আশায় আমি গানের মাঝেতে রেখে গেলাম আমার প্রেম প্রীতি ভালোবাসায়। আমি গানের মাঝেতে রেখে গেলাম আমার প্রেম প্রীতি ভালোবাসা। কে রাজা, কে ভিখারি, কে জমিদার, কারোর ছাড় নাই বাবা। কি করবে ডাক্তার যদি আসে ডাক্তার? আহা, পায়ে হাত দিও না মা, আমার পায়ের অনেক দাম। আমার পায়ে হাত দিলে 2021 টাকা লাগে। যদি আসে ডাক্তার, কি করবে ডাক্তার? যদি তার ডাক আসে, সেদিন ডাক্তারের আর কিছু করার নাই। যদি নিয়তির ডাক আসে চলে যেতে হবে আমার সব কিছু ফেলে। যদি নিয়তির ডাক আসে চলে যেতে হবে আমায় সব কিছু ফেলে। সেদিন বাবা যতই করো বাহানা, জম কিন্তু শুনবে না। 2তলা 3তলা বাড়ি করো, সেদিন তোমার জন্য জায়গা মাত্র 3.5 হাত। আমি যখন বিয়ে পড়ি, জেবি শ, জর্জ বার্নার্ড শ বলে একটা লেখক ছিলেন ইংল্যান্ডের। উনি একটা উপন্যাস লিখেছিলেন, হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড। একটা মানুষের কতটা জমির প্রয়োজন। গোটা উপন্যাসটা পড়ার পরে উত্তরটা পেলাম শেষ পাতায় 1 লাইন। কি? 6 feet his head to hell, always a human need। মাত্র 6 ফুট জমি, পা থেকে মাথা পর্যন্ত, এইটুকু জমিই ভগবান আমার জন্য বরাদ্দ রেখেছে। 2তলা 3তলা 5তলা 10তলা করলেও বাবা কোনো শান্তি নাই।
ওগো যদি নিয়তির আকাশে চলে যেতে হবে আমার সবে কিছু ফেলে। আর যদি নিয়তির আকাশে চলে যেতে হবে আমায় সবে কিছু ফেলে। সবাই ভুলে যাবে এই জগতে, কেউ কাউকে মনে রাখে না। নজরুল ইসলাম একটা গান লিখে গেছেন যে আমার নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। এই মানুষ কেউ আমাকে ভালোবাসে না। যেদিন আমি গাইতে পারবো না, যেদিন আমার গলা আর বলবে না, সেদিন আমাকে কেউ ডাকবে না। এই জগতে কেউ কাউকে ভালোবাসে না। আপনাদের কথা বাদ দিলাম, আমার বাবা, আমি যদি রোজগার করতে না পারি, 1 বছর যদি বাড়িতে বসে যাই, যখনই বাড়িতে গিন্নিকে বলবে 1 কাপ চা করে দাও তো, হ্যাঁ মেলা রোজকার চা খাবো। তাহলে এই জগতে কেউ কাউকে ভালোবাসে না। আমার যে অর্ধাঙ্গিনী, যাকে বিয়ে করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত না খেয়ে বসেছিলাম, সেই অর্ধাঙ্গিনী কি করবে জানেন? যদি আমি মারা যাই, 2-4 দিন কাঁদবে, কাঁদার পরে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে শুধু পঞ্চায়েতে যাবে কখন বিধবা ভাতাটা পাবে। নিতাই পণ্ডিত বাবু আমার গান শুনে 20 টাকা দিয়েছেন। আমি আপনার দান মাথায় তুলে রাখলাম এবং আমার প্রণাম আপনার চরণ পর্যন্ত পৌঁছে দিলাম। সেদিন সেই গিন্নি পর্যন্ত আমাকে ভুলে যাবে, কিন্তু একটা মানুষ সারা জগতের বুকে, শুধু একটা মানুষ আমায় ভুলবে না। সে কে জানেন? সে আমার গর্ভধারিণী মা। যদি কোনো মায়ের আগে তার সন্তান মারা যায়, সেই মা কেঁদে কেঁদে অন্ত। ওগো যদি নিয়তির আকাশে চলে যেতে হবে সবে কিছু। আর যদি নিয়তির আকাশে চলে নিয়তির আকাশে চলে যেতে হবে আমায় সবে কিছু ফেলে। জননী ভাসবে নয়নের জলে, আমার জননী ভাসিবে নয়নের জলে। আমার জননী জননী ওগো গর্ভ ধারে, আমার জননী ভাসিবে নয়নের জলে। বুকে ভরা হতাশা, আমি গানের মাঝেতে রেখে গেলাম আমার প্রেম প্রীতি ভালোবাসা। আমি গানের মাঝেতে রেখে গেলাম আমার প্রেম প্রীতি ভালোবাসা। আমি গানের মাঝেতে রেখে গেলাম আমার প্রেম প্রীতি ভালোবাসা। এই গানখানি যিনি রচনা করেছেন তিনি আপনাদের এই লাভপুর থানার লোক। কে জানেন? লাভপুর থানার পুন্না গ্রামে বাড়ি, নামজার হেমন্ত ঘোষ মহাশয়। এই বীরভূমের একজন স্বনামধন্য কবিয়াল, উনি গানটিকে রচনা করেছেন। শেষ কলম দিলেন কি? মুছে যাবে অধম হেমন্তের নাম, চির বিদায় নিয়ে যাব নিজ মুছে যাবে অধম
যাবে নিজ ধাম মুছে যাবে অধম সুকান্তে দিনা চির বিদায় নিয়ে যাব নিজ আর মুছে যাবে অধম সুকান্তের নাম চির বিদায় লয়ে যাবে নিজ ধাম শেষের দিনে বন্ধ হয় আকাশ আর শেষের দিনে বন্ধ হয়ে রাধা শ্যাম শেষের দিনে বন্ধ হয় আকাশ শ্রীচরণে ভরসা আমি গানের মাঝেতে রেখে গেলাম একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে আমি গানের মাঝেতে রেখে গেলাম আমার প্রেম প্রীতি ভালোবাসা আমি গানের মাঝেতে রেখে গেলাম আমার প্রেম প্রীতি ভালো